থ্যাংক ইউ শামীম ভাই। শামীম ভাই সবসময় অনেক মডেস্ট ওয়েতে অনেক ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে কথা বলে আসলে। থ্যাংক ইউ ফর দোজ ওয়ার্ম অ্যান্ড নাইস ওয়ার্ডস। আমি আজকে আপনাদের সাথে জয়েন করলাম। এটা আমার দ্বিতীয় সিকিউরিটি কনফারেন্স। আমি আসলে সিকিউরিটির লোক না, আমি আসলে নেটওয়ার্কের লোক। আমি নেটওয়ার্ক নিয়ে কাজ করি। সো নেটওয়ার্কিংয়ে যে ধরনের কাজ আমাদের করতে হয় সেখানেও সিকিউরিটি ওতপ্রোতভাবেই জড়িত। বাট অ্যাজ এ নেটওয়ার্ক গাই, আমি নেটওয়ার্কের প্রোটোকল বা রাউটিং বা এই জিনিসগুলো নিয়ে কাজ করি, যেটার সাথে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তাদের ডিরেক্ট কোনো যোগসূত্র হয় না সাধারণত। তো এই জন্যই আমার এই ফোরামে আসা এবং নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলা, সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যে আপনারা ইন্টারনেটে যেসব কাজ করতেছেন তার পেছনে আসলে কি চলতেছে নেটওয়ার্ক লেয়ারে, এবং ওখানে কি কি সিকিউরিটি ফিচারগুলো আছে বা কি কি থ্রেটস অর ভালনারেবিলিটিস এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আসলে বেসিক্যালি আজকে আমার কথা বলা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুবায়ের খান। আমি ফাইবার অ্যাটমে ক্যারিয়ার শুরু করি 2010-এ। এরপরে আমি এপিনিকে জয়েন করি গত বছর, এটা আমার সেকেন্ড জব। ফাইবার অ্যাটমে আমি জিপন, আইপি লেয়ার, ট্রান্সমিশন লেয়ার, ডিডব্লিউডিএম এগুলো নিয়ে কাজ করি 13 বছর। তারপরে আমি অ্যাজ এ ট্রেনার এপিনিকে জয়েন করি। এপিনিকেও আমার ট্রেনিংয়ের ফোকাস হচ্ছে রাউটিং, নেটওয়ার্ক লেয়ারটা। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলার আগে কিছু অ্যাকনলেজমেন্ট শেয়ার করব যে এই পেপারটা আমি আপনাদের জন্য রেডি করলাম। এখানে আসলে কিছু এক্সপার্ট যারা আছেন ইন্ডাস্ট্রিতে তাদের বিভিন্ন পেপার থেকে অনেক কিছু নেওয়া আছে। আমার এই পেপারটা কাইন্ড অফ ইনফোগ্রাফিক, আমি প্রচুর ডায়াগ্রাম ইউজ করছি জাস্ট টু এক্সপ্লেইন থিংস, এবং এই ডায়াগ্রামগুলো আমি নিজে বানানোর সময় পাইনি, আমি ইন্টারনেট থেকেই নিছি। প্রত্যেকটা ডায়াগ্রামে নিচে আমি ওই ডায়াগ্রাম কোথায় পাওয়া যাবে সেই লিঙ্কগুলো দিয়ে দিছি। অ্যাট দ্য সেম টাইম কন্টেন্টগুলোর জন্য শেষের রেফারেন্সে আমি অনেক লিঙ্ক দিয়ে দিছি। সো লেটস স্টার্ট। আমার যে টক আজকে, সেই টকের নামটা আপনারা দেখতে পাচ্ছেন। ইটস এ রিয়েলি ফ্যান্সি নেম। অলসো ক্রেডিট গোস টু শামীম ভাই, হি কেম আপ উইথ দিস ফ্যান্সি নেম। আমার আসলে নাম ছিল বিজিপি সিকিউরিটি। সো যেটা বললাম যে শামীম ভাই অ্যাজ অলওয়েজ একটু গুছায় সুন্দর মতো কথা বলতে পছন্দ করে, সো হি কেম আপ উইথ দিস কুল নেম। থ্যাঙ্কস ফর দ্যাট। সো আমাদের আজকের বিষয় হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। আমরা ইন্টারনেট রান করি, আমরা দেখি ইন্টারনেটে আমরা বিভিন্ন রকম কাজ করতেছি, বা ইন্টারনেট আমরা আমাদের বাসায়, অফিসে বা সব জায়গায় এনজয় করতেছি, রাইট? বাট আসলে এই ইন্টারনেটটা কিভাবে মানে ফর্ম হচ্ছে, রাইট? কিছুই না, একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে একটা বড় বিশাল একটা নেটওয়ার্ক, যেটার নাম আসলে ইন্টারনেট হয়েছে, রাইট? এই একটা নেটওয়ার্ক যে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে, যে রাউটিং প্রোটোকলের মাধ্যমে এই কানেকশনগুলো হচ্ছে, সেই রাউটিং প্রোটোকলটাকে বলা হয় বর্ডার গেটওয়ে প্রোটোকল অর বিজিপি, রাইট? সো এই বিজিপি ইজ the one and only routing protocol which helps us to constitute the whole internet. It is used by everybody all over the world wherever there is a provision of internet by network operators. সো যেখানেই কোনো ইন্টারনেট নিয়ে কাজ হচ্ছে, কোনো নেটওয়ার্ক অপারেটর কাজ করতেছে, সে অবশ্যই বিজিপি রান করতেছে। সো ইটস এ কমন থিং, এটা সবার জন্য প্রযোজ্য, রাইট? সো জিনিসটা কি? জিনিসটা একটা রাউটিং প্রোটোকল। এখন রাউটিং প্রোটোকল কি কাজ করে? রাউটিং প্রোটোকল কি কাজ করে? ইন্টারনেটে যখন আমরা কোনো কিছু সার্চ করি বা কোনো ওয়েবসাইটে যাই, তার একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট? অ্যাট দ্য সেম টাইম আপনার একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট? সো বিজিপি বা বর্ডার গেটওয়ে প্রোটোকল, এই রাউটিং প্রোটোকলটার কাজ হচ্ছে আপনার গেটওয়ে, আপনার যে আইপি অ্যাড্রেস,
আপনার আইপি অ্যাড্রেস ইনফরমেশন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি ডিস্ট্রিবিউট করা সবার কাছে, এবং সবার আইপি অ্যাড্রেস ইনফরমেশন গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড রাউটিং টেবিল থেকে নিয়ে এসে আপনার যে আইএসপি, আপনার যে নেটওয়ার্ক অপারেটর, তার কাছে এনে দেয়া। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট বিজিপি ডাজ। হ্যাঁ, আচ্ছা, এখানে যেমন ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, এখানে আমি তিনটা নেটওয়ার্ক প্লট করেছি। একটা নেটওয়ার্ক হচ্ছে নিচে, এটা হচ্ছে ক্লায়েন্ট, তারপরে নেটওয়ার্কটা মাঝে, এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, তারপরে নেটওয়ার্কটা উপরে, এরা হচ্ছে আপস্ট্রিম। আপনার আইপি ইনফরমেশন ক্লায়েন্ট থেকে শুরু করে আপস্ট্রিমের কাছে চলে যায় এবং it travels further more towards the global routing table, এবং at the same time global routing table থেকে আইপি অ্যাড্রেস ইনফরমেশনগুলো আপনার আইএসপির কাছে চলে আসে। দ্যাট ইজ হোয়াট বিজিপি ডাজ। এবং এই যে ইনফরমেশন, আইপি অ্যাড্রেস ইনফরমেশন, রাউটিংয়ের ভাষায় আমরা এগুলোকে প্রিফিক্স বলি। প্রিফিক্স অথবা রাউট, এই দুটা নামেই আসলে আমরা এদেরকে টার্ম করি। এবং প্রত্যেকটা নেটওয়ার্ক অপারেটর ইউনিক একটা নাম্বার পায়। এই নাম্বারটাকে আমরা বলি অটোনোমাস সিস্টেম নাম্বার অথবা এএস নাম্বার। এবং এএস নাম্বার ছাড়া বিজিপি রান করা আসলে পসিবল না। সো যখনই বিজিপি রান করব তখনই ওখানে একটা এএস নাম্বার থাকবে। এবং আপনার আইপি অ্যাড্রেস ইনফরমেশন যখন আপনার আইএসপি থেকে নেটওয়ার্ক অপারেটর পার হয়ে আপস্ট্রিমের কাছে পৌঁছায়, এই পুরা পাতে তিনটা এস নাম্বার আছে। আপনার আইএসপির একটা, নেটওয়ার্ক অপারেটরের একটা, উপরে আপস্ট্রিমের একটা। সো আপনার যে রাউট বা আইপি অ্যাড্রেস ইনফরমেশন, সেই ইনফরমেশন যখন আপস্ট্রিমের ওই পারে কেউ দেখবে, সে দেখবে যে আপনার রাউটের পেছনে এই তিনটা নাম্বার দেয়া আছে। তার মানে সে দেখলেই বুঝতে পারবে আপনার রাউটটা কোন আইএসপি থেকে অরিজিনেট হয়েছে, কোন নেটওয়ার্ক অপারেটর তাকে কোন আপস্ট্রিমের মাধ্যমে ইন্টারনেটে নিয়ে আসছে। সো আই হোপ এতটুকু মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? ফাইন। সো এই পুরো কাজটাই আসলে বিজিপি করে, এবং বিজিপি রান করে টিসিপির উপরে। ইটস এ টিসিপি প্রোটোকল। সো বুঝতেই পারতেছেন টিসিপির যত রকমের ভালনারেবিলিটিস আছে, দোজ আর অ্যাপ্লিকেবল টু দিস রাউটিং প্রোটোকল। ওকে, আমরা বেসিক্যালি যখন রাউটিং প্রোটোকলের সিকিউরিটি নিয়ে কথা বলি, তখন ওই প্রোটোকলের অপারেশনাল সিকিউরিটি অ্যাপ্রোচগুলো নিয়ে আলাপ করি, যে হ্যাঁ এই প্রোটোকলটাকে এভাবে ইউজ করলে সিকিউর হবে। বাট প্রোটোকলের যে বেসিক আর্কিটেকচারাল ডিজাইন এবং সেখানে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোতে যে থ্রেট থাকে, এটা নিয়ে আসলে খুব কমই আলাপ করা হয়। This is one of that segment I'm trying to focus on, যে বিজিপি টিসিপির উপরে রান করে। সো টিসিপির যতগুলো ভালনারেবিলিটিস আছে, এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল ফর দিস রাউটিং প্রোটোকল অ্যাজ ওয়েল। সো এইখানে আমি মোটামুটি যা লেখা আছে এগুলোই বললাম। বিজিপিতে দুই রকমের বিজিপি প্রোটোকল কনফিগার করা যায়, একটা হচ্ছে আইবিজিপি, একটা হচ্ছে ইবিজিপি। যখনই দুইটা ডিফারেন্ট এস নাম্বার অথবা দুইটা ডিফারেন্ট অর্গানাইজেশন, কোম্পানি, নেটওয়ার্ক অপারেটর একে অন্যের সাথে কমিউনিকেশন বা কানেকশন এস্টাবলিশ করে, তখন সেটাকে আমরা ইবিজিপি বা এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকল বলি। যখন একই কোম্পানির বিভিন্ন রাউটারের ভেতরে বা একই অর্গানাইজেশনের বা একই এস নাম্বারের আন্ডারে বিভিন্ন রাউটারের মধ্যে এই কমিউনিকেশনটা হয়, তখন আমরা এটাকে আইবিজিপি বা ইন্টারনাল বর্ডার গেটওয়ে প্রোটোকল বলি, রাইট? সো যেটা বললাম, সিন্স বিজিপি ইজ এ টিসিপি প্রোটোকল, আমরা জানি টিসিপি কি। টিসিপি ইজ এ থ্রি-ওয়ে হ্যান্ডশেক, রাইট? সো সিন এক, রাইট? এই যে থ্রি-ওয়ে হ্যান্ডশেক, এই থ্রি-ওয়ে হ্যান্ডশেকের ভেতরেই অনেকগুলো ভালনারেবিলিটিস রয়ে গেছে, যেগুলো আমরা আপকামিং স্লাইডে দেখব। সো কথা না বাড়াই আমরা একটু দেখি হোয়াট আর দ্য থ্রেটস। এখানে মোটামুটি আমি একটু লিস্ট করার চেষ্টা করছি। এই লিস্টগুলো প্রত্যেকটাই আমি এক এক করে বলে যাব। আই উইল বি ভেরি কুইক উইথ দ্য ভালনারেবিলিটিস অ্যান্ড আই উইল ট্রাই টু স্পেন্ড মোর টাইম উইথ দ্য মিটিগেশন টেকনিক্স ফর দিস প্রোটোকল। সো
First of all, BGP TCP session hijack. So TCP session hijack আমরা জানি কিভাবে হয়। আমার usually source destination দুইজন একটা TCP conversation-এ থাকার চেষ্টা করতেছে বা আসার চেষ্টা করতেছে। In between somebody has become a man in the middle and trying to hijack the session, right? যদি আমরা TCP SYN flood নিয়ে কথা বলি কিভাবে হয়, TCP SYN flood হয় যে আমার রিকোয়েস্টগুলো হাফ স্ট্যাবলিশ থাকে, রাইট? তো অনেকগুলো স্পুফড সিন প্যাকেট যায় আমার টার্গেটের কাছে এবং আমার টার্গেট এই এতগুলো স্পুফ সিন প্যাকেট দেখে ওভারওয়েলম হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম এগুলোর জন্য সিন এক পাঠাইতে থাকে যে যার কোনো ভিত্তি নাই, রাইট? কারণ অ্যাড্রেসগুলো সোর্স অ্যাড্রেসগুলো সব স্পুফড। আমার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আছে যে যদি সোর্স এবং ডেস্টিনেশনের মাঝখানে কেউ ঢুকে যায় এবং সেখানে যদি কেউ ইন্টারাপ্ট করার চেষ্টা করে, ইন্টারাপ্ট মাইট নট বি দ্য বেস্ট ওয়ার্ড, কি বলবো, মানে কেউ যদি মাঝে বসে কথা শোনার চেষ্টা করে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো দিস ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। TCP সিকোয়েন্স নাম্বার প্রেডিকশন, সো এই অ্যাটাকটা হয় বেসড অন ওয়াইল্ড গেসিং। সো TCP যে সিকোয়েন্স নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোর একটা ভিউ অ্যাটাকার পাওয়ার চেষ্টা করে ফার্স্ট অফ অল by being man in the middle or in some other way, and then it comes up with lots of combination or lots of new sequence numbers it tries to guess, right? So এভাবে ট্রাই করতে করতে হয়তো লাকিলি একটা দুইটা মিলা যায়, তখন সেশন হয়তো বা স্ট্যাবলিশ করতে পারে অ্যাটাকার। TCP কানেকশন টিয়ার ডাউন, এইসব ক্ষেত্রে কি হয়, ফলস একটা TCP রিসেট প্যাকেট পাঠানো হয়। সেই ফলস TCP রিসেট প্যাকেটের ভেতরে যেহেতু লেজিটিমেট কোনো ডেটা থাকে না, সো ওইটার অ্যাগেনস্টে আমার ডেস্টিনেশন বা সোর্স কানেকশনটা রিসেট করে। সো দ্যাট যখন এটা হয় তখন আমার BGP সেশনটাও দুইটা রাউটারের ভেতরে রিসেট হয়ে যায়। এবং একবার যদি BGP সেশন রিসেট হয়, রাউটারের ক্ষেত্রে বড় নেটওয়ার্কগুলোতে 3 থেকে 5 মিনিটের একটা ইন্টারাপশন হয়। এবং একটা ইন্টারনেট রানিং ISP যদি 3 থেকে 5 মিনিটের জন্য ব্ল্যাকআউট থাকে, ইটস এ বিগ লস ফর দ্যাট ISP, রাইট? TCP এক স্টর্ম আছে, এটা আরেক টাইপের অ্যাটাক। এখানে দেখতে পাচ্ছেন যে উইদিন 2 or around 2 seconds, around 29,000 packets were sent, and all these packets are acknowledgement packets. So the router has to process each and every one of them. So this is also kind of related to resource exhaustion attack as well, যেটা নেটওয়ার্ক লেয়ারে ভেরি ইজি। কারণ নেটওয়ার্ক লেয়ারে এখনও আমরা অনেক রাউটার ইউজ করি আমাদের নেটওয়ার্কে যেগুলো আসলে এতটা রোবাস্ট না, এতটা স্ট্রং না যে এত হিউজ পরিমাণ প্যাকেট পার সেকেন্ড প্রসেস করতে পারবে। সো এই অ্যাডভান্টেজটাও অ্যাটাকার নেয় নেটওয়ার্ক লেয়ারে রাউটিং প্রোটোকলগুলোকে অ্যাটাক করার জন্যে। Route hijacking, this is one of the very prominent attack of BGP protocol. So route hijacking এ কি হয়, আমি যেটা বললাম আপনাদেরকে শুরুতে যে ইন্টারনেটে কমিউনিকেশন হওয়ার জন্য আপনার একটা IP অ্যাড্রেস দরকার, ডেস্টিনেশনে একটা IP অ্যাড্রেস দরকার, রাইট? সো সোর্স ডেস্টিনেশন IP অ্যাড্রেস দুইজনের অ্যাড্রেস দুইজনের কাছে যেতে হবে এবং নেটওয়ার্কে আমরা এগুলোকে রাউট বা প্রিফিক্স বলি। সো সেই রাউটগুলো যদি কেউ হাইজ্যাক করে, সাপোজ আপনার একটা IP অ্যাড্রেস আছে, এই IP অ্যাড্রেসটা আপনাকে আপনার ISP দিছে, রাইট? আপনি ঢাকা শহরে বসে এটা ইউজ করতেছেন। কোনো অ্যাটাকার ইংল্যান্ডে বসে সেই আইপিটা নিজের রাউটার থেকে অরিজিনেট করলো এবং নিজের রাউটার থেকে অরিজিনেট করে নিজের বলে দাবি করে নেটওয়ার্কে চালায় দিল। তখন বিশ্ববাসীর কাছে বা গ্লোবাল রাউটিং টেবিলে কিন্তু দুইটা এন্ট্রি থাকবে একই রাউটের। আপনার IP অ্যাড্রেস, আপনার ISP বলবে এটার মালিক আমি, লন্ডনের ওই অ্যাটাকার বলবে এটার মালিক আমি। বাকি বিশ্ববাসী যখন প্যাকেট পাঠাবে তখন কিন্তু প্যাকেটটা আসলে কারো কাছেই যাবে না। সো কমিউনিকেশন কিন্তু এস্টাবলিশ হবে না। কারণ কার কাছে যাবে? আপনার কাছে যাবে নাকি অ্যাটাকারের কাছে যাবে? সো ওখানে কিছু সমস্যা থাকে।
সো এই আইডিয়াটাকে বলা হয় রাউট হাইজ্যাকিং। আমি জিনিসগুলোকে একদম যতখানি সম্ভব সহজ বাংলাতে বলার চেষ্টা করতেছি, কারণ আমি জানি আপনারা সাইবার সিকিউরিটি নিয়ে মোর অ্যাটাচড, নেটওয়ার্কের প্রোটোকল নিয়ে হয়তো বা সেভাবে কাজ করা হয় না। সো এই কারণে আমি যতটা সম্ভব সিম্পলিস্টিক ওয়েতে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। সো এখানে যদি দেখেন দুইটা ডায়াগ্রাম, যদি লেজিটিমেটলি ইনফরমেশন বা রাউট আনাগোনা করে, উপরের ছবিটাতে যদি দেখেন 8880/24 এটা একটা রাউট, এই রাউটটা হচ্ছে গুগলের। সো এই রাউটটা যদি লেজিটিমেটলি আসে ইন্টারনেট হয়ে আপনার নেটওয়ার্ক প্রোভাইডার হয়ে আপনার আইএসপির কাছে আসবে এবং এভাবেই ট্রাফিকও আসা যাওয়া করবে। কিন্তু কোনো অ্যাটাকার বা কোনো হাইজ্যাকার যদি এই রাউটটাকে হাইজ্যাক করে, লাইক দিস ওয়ান AS64502, ইনি যদি এই 888.0/24 এই রাউটটাকে নিজের বলে অরিজিনেট করে এবং অ্যানাউন্স করে, ইন দ্যাট কেস ট্রাফিক কিন্তু গুগলের কাছে না যেয়ে এই ভদ্রলোকের কাছে আসবে। কেন? কারণ এই ভদ্রলোক এই রাউটটা হাইজ্যাক করছে। এবং এই সিমিলার ঘটনা ঘটছিল ইউটিউবের ক্ষেত্রে। পাকিস্তান টেলিকমকে একবার বলা হয়েছিল ইউটিউব ব্লক করার জন্য, অ্যান্ড দে অ্যাকচুয়ালি ডিড দিস, দে জাস্ট হাইজ্যাক দ্য রাউট অফ ইউটিউব। সো এটা একটা ভেরি প্রমিনেন্ট এক্সাম্পল অফ রাউট হাইজ্যাক ইন নেটওয়ার্কিং ওয়ার্ল্ড। আমরা যখনই বিজেপি সিকিউরিটি নিয়ে বা রাউট হাইজ্যাক নিয়ে কথা বলি, তখনই আমরা এই এক্সাম্পলটা দেই, এই ইউটিউবের পাকিস্তান বিপর্যয়ের ঘটনাটা। সো এনিওয়ে, এটা একটা যেমন ইস্যু, অ্যাট দ্য সেম টাইম আরেকটা ইস্যু আছে রাউট লিক। সো রাউট লিক জিনিসটা কি? ইনফরমেশন শেয়ার করবেন, আপনার আইএসপি আপনার ইনফরমেশন শেয়ার করবে গ্লোবাল ইন্টারনেটে, গ্লোবাল ইন্টারনেটের ইনফরমেশন আপনার কাছে এনে দিবে, সো দ্যাট কমিউনিকেশন যেন দুই দিক থেকে রিচেবল হয়, একজন একজনের কাছে যেতে পারে, রাইট? এই যে রাউট, আমরা টেকনিক্যাল ভাষায় এটাকে বলি রাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রাউট রিসিভ। ওকে, সো এই যে দুইটা আইডিয়া, রাউট অ্যাডভার্টাইজমেন্ট এবং রাউট রিসিভ, এই আইডিয়াগুলোকে একটু প্রেসাইজ ওয়েতে ইউজ করতে হয়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যখন আমরা একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করি, তখন আসলে কয়েকভাবে কানেকশনটা হতে পারে। একটা কানেকশন হচ্ছে আমরা বলি ট্রানজিট প্রোভাইডার, আইপি ট্রানজিট প্রোভাইডার বা গ্লোবাল ইন্টারনেট যারা প্রোভাইড করে। আরেকটা কানেকশন হতে পারে পিয়ার। পিয়ার কারা? তারা জাস্ট নিজে একটা কন্টেন্টের মালিক, সে ডাইরেক্ট আমার আইএসপির সাথে কানেক্টেড হয়েছে। আরেকটা হতে পারে আইএক্সপি, যে লোকাল আইএক্সপি, একটা ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট আছে আপনার শহরে, সেই শহরের সেই পয়েন্টে অন্য আইএসপিও আসছে, আপনার আইএসপিও আসছে, সবাই কানেক্ট হয়েছে, সো দ্যাট আপনার আইএসপি থেকে মোহাম্মদপুরের একটা আইএসপির কাছে যদি ডাটা যায়, সেই ডাটাটা যেন লোকালি চলে যেতে পারে, ইন্টারনেট ঘুরে যেন সেই ডাটাটাকে না যাওয়া লাগে। ঠিক আছে? সো এই তিনটা কনসেপ্টে আমরা কানেক্টিভিটিগুলো করতে পারি, আইপি ট্রানজিট, পিয়ারিং আর হচ্ছে আইএক্সপি, রাইট? এখন যদি আমরা এই তিনটা কানেকশনই আমার নেটওয়ার্কে থাকে, তখন আমাকে বুঝতে হবে কার কাছে কি ইনফরমেশন পাঠাবো, কার কাছে কি ইনফরমেশন পাঠাবো না। ইটস নট লাইক দ্যাট আই ক্যান অ্যাডভার্টাইজ অল দি রাউটস টু এভরিবডি, দ্যাটস নট দ্য কেস, আই ক্যানট ডু দ্যাট। সো এই কাজগুলো যদি ঠিক মতো না করা হয়, তখন এই ফেনোমেনাটা দেখা যায়, রাউট লিক। তখন যেটা হয় যে আপনার লোকাল ট্রাফিক লোকাল থাকার কথা, লাইক আমরা এখন সেগুনবাগিচা আছি, সেগুনবাগিচা থেকে ইন্টারনেটে যদি কোনো কিছু অ্যাক্সেস করি, দেশীয় কোনো কন্টেন্ট যেটা বাংলাদেশেই হোস্ট করা আছে, সেটা বাংলাদেশের ভেতর থেকেই বাংলাদেশের ভেতরে ট্রাফিক যাওয়ার কথা, ফ্লো করার কথা। কিন্তু আমরা যদি বা এখানকার আইএসপি যদি রাউটিংয়ের এই অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স, রাউট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রাউট অ্যাডভার্টাইজমেন্ট প্রপারলি না করে থাকে, তখন যেটা হবে দেখা যাবে ট্রাফিকটা বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুর চলে গেছে, সিঙ্গাপুর থেকে ঘুরে আবার বাংলাদেশে আসছে, তারপরে
হয়তোবা ওই এরিয়ার একটা আইএসপির কাছে যাচ্ছে। তাতে করে কি হবে, আপনার নেট ট্রাফিকের ল্যাটেন্সি বেড়ে যাবে, আপনার ট্রাফিকের কোয়ালিটি পড়ে যাবে, নয়েজ জিটার অ্যাড হইতেই পারে যেহেতু একটা লম্বা পথ ট্রাভেল করবে। সো এই জিনিসগুলো চলে আসে তখন, রাইট? সো এটাকে আমরা বলি রাউট লিক। সো এই জিনিসটাও হচ্ছে বিজেপির জন্য একটা বড় থ্রেট। BGP session reset, it is more connected to the TCP reset packet, forged TCP reset packet sending issue. So যখনই forged TCP reset packet পাঠানো হয় তখনই BGP session flap করে অথবা BGP sessionটা reset হয় এবং যেটা বললাম যে 5 মিনিটের জন্য আউটেজ চলে আসে, 3 থেকে 5 মিনিটের জন্য। Hijacking, it is also related to the TCP session hijacking idea. So similar way তে BGP সেশনও হাইজ্যাক হয়। যেটা বললাম যে বিজিপি চলে টিসিপির উপরে, সো টিসিপি লেয়ারের অ্যাটাকগুলো যদি আমরা ফর্মুলায় ফেলতে পারি ফর বিজিপি, ইট ইজ অলসো অ্যাফেক্টেড ইন দ্য সেম ওয়ে, সিমিলার ওয়ে। বিজিপির কিছু অ্যাট্রিবিউট আছে যেটার উপর বেস করে রাউটিংয়ের ডিসিশন মেক করে, রাউটার ডিসিশন মেক করে কোন প্যাকেট কোথায় পাঠাবে, রাইট? So networking world, it's all about packets sending from one source to another destination, right? So the decision which is taken by the router is influenced by some parameters, and those parameters we call BGP attributes. So BGP attributes এর এই প্যারামিটার গুলোই ইনফ্লুয়েন্স করে রাউটারকে ডিসিশন টেক করার জন্য আসলে প্যাকেট কোথায় যাবে, কোত্থেকে এসছে, কোথায় যাবে। সো এইটাও যদি ঠিক মতো না করা হয় অথবা কোনো অ্যাটাকার কোনো কম্প্রোমাইজ নেটওয়ার্কে ঢুকে এগুলো চেঞ্জ করে, সেক্ষেত্রেও ট্রাফিক কিন্তু ম্যানিপুলেট হবে। রিসোর্স এক্সহস্টন, ইট ইজ মোর রিলেটেড টু দি টিসিপি সিন অ্যাটাক, সো অথবা লটস অফ অ্যাকনলেজমেন্ট প্যাকেট অ্যাটাক। সো এই অথবা বিজিপির বিভিন্ন আপডেট ফোর্জ প্যাকেট পাঠানো হয়। সো যখন বিজিপি সেশন স্ট্যাবলিশ হয় দুইটা নেটওয়ার্কের দুইটা রাউটারের ভেতরে, তখন দুইটা রাউটার জাস্ট প্রোটোকলটাকে আপ রাখার জন্যে বিভিন্ন রকম হাই হ্যালো মেসেজ পাঠায়। আমরা এগুলোকে বলি বিজিপি আপডেট মেসেজেস। এই আপডেট মেসেজেসগুলো যদি অনেক বেশি হারে পাঠানো হয়, ফোর্জলি কনস্ট্রাক্ট করে ম্যালফর্ম আপডেট, তখন কিন্তু রাউটার রিসোর্স হাংরি হয়ে যায় এবং মাঝে মধ্যে প্রোটোকল ক্র্যাশের সাথে সাথে রাউটারও ক্র্যাশ করতে পারে। So these are the basic vulnerabilities for BGP. Now we will talk about the mitigation measures or mitigation techniques which we can use. First of all, RPKI, Resource Public Keying Infrastructure. So what is RPKI? আমি শুরুতে যেটা বললাম যে ইন্টারনেটে কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে ভেরি বেসিক এলিমেন্ট। সো এই আইপি অ্যাড্রেসটার লেজিটিমেট ওনার যে আপনার আইএসপি নিজে, সেটার একটা ডিজিটাল সার্টিফিকেট সেই অ্যাড্রেসের সাথে অ্যাটাচ করে দেওয়া যায়, সো দ্যাট ওই অ্যাড্রেসটা যেখানেই যাবে ওই ডিজিটাল সার্টিফিকেটটা এই অ্যাড্রেসের সাথে সাথে যাবে এবং যে কেউ যে কোনো জায়গা থেকে সেটা ভেরিফাই করতে পারবে যে আসলে এই অ্যাড্রেসটার লেজিটিমেট ওনার আপনার আইএসপি, অন্য কেউ না। এবং এটা কেন করতেছি, আমি যে একটা এক্সাম্পল দিলাম যে আপনার আইএসপি যদি আপনার রাউট অরিজিনেট করে এখান থেকে, আর সিমিলার কাজ যদি লন্ডনে বসে একটা একই রাউট নিয়ে দাবি করে এটা তার, তখন কিন্তু মানুষ ভ্যালিডেট করতে পারবে যে আসলে রিয়েল ওনার কোনটা। কেন? কারণ আপনার আইএসপি রাউটের সাথে ডিজিটাল সার্টিফিকেটটা আছে, যেটাকে আমরা বলি রোয়া, রাউট অরিজিন অথরাইজেশন। সো ওই রোয়ার কারণে তখন কিন্তু বাইরের ওয়ার্ল্ড আপনার আইএসপি রাউটটাকেই বেছে নেবে, অ্যাটাকারের অরিজিনেট করা রাউটটা ড্রপ করবে। সো আপনার ট্রাফিক ইন্টারাপ্ট হওয়ার চান্সেস আর ভেরি ভেরি লো। সো এই পুরা ইকোসিস্টেম বা এই পুরা প্রসেসটাকে বলা হয় আরপিকেআই। এখানে 3টা স্টেপে কাজ। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার আইএসপির নিজের যে রাউটগুলো আছে সেই রাউটগুলোর জন্য রোয়া ক্রিয়েট করতে হবে বা রাউট অরিজিন অথরাইজেশন ক্রিয়েট করতে হবে।
সেকেন্ড কাজ হচ্ছে একটা ভ্যালিডেটর থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে যেগুলো আসলে ফ্রিলি অ্যাভেলেবল লাইক রাউটিনেটর অথবা অক্টো আরপিকেআই। সো এরকমের অনেকগুলো সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আসলে ভ্যালিডেটর সফটওয়্যার হিসেবে কাজ করে। থার্ড হচ্ছে এই সফটওয়্যারগুলো বিভিন্ন ধরনের ট্রাস্টেড সোর্স থেকে ইনফরমেশন এনে একটা ক্যাশ ক্রিয়েট করবে, সেই ক্যাশটা আপনার নেটওয়ার্কের আপনার রাউটারকে দেবে সো দ্যাট আপনার রাউটার যেন ভ্যালিডেট করতে পারে বা জাস্টিফাই করতে পারে যে আসলে কোন রাউটটা অরিজিনাল। এইভাবে পুরো প্রসেসটা কাজ করে। উই কল ইট আরপিকেআই। Next thing is IRR, so Internet Resource Registry. So this is also very important. All the information of all the number resources we have in internet, এই ইনফরমেশনগুলো এখানে থাকবে এবং এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল। সো কোনো আইপি অ্যাড্রেসের মালিককে তার এস নাম্বার কত আপনি ম্যানুয়ালি ঢুকে এই জিনিসটা চেক করে নিতে পারেন। আরপিকেআই হচ্ছে সেই জিনিসটার ডাইনামিক ভার্সন যেটা অটোমেটিক্যালি আপনার জন্য সব কিছু করবে। ইউ জাস্ট হ্যাভ টু ডিপ্লয় দ্য হোল থিং ওয়ান টাইম, দ্যাটস ইট। বাট IRR database checkটা each and every time আপনাকে করতে হবে। Whenever you are dealing with a prefix or route, you have to work with IRR database. You have to check the due what should we call it, due diligence, and you have to make sure that যে router exact বা original owner যে claim করতেছে সে নিজেই, right? Next we have filtering, or we also call it best current practice BCP 194. ফিল্টারিং হচ্ছে বিজিপির একটা এসেনশিয়াল পার্ট। আপনি যদি কোনো ধরনের ফিল্টার ইমপ্লিমেন্টেশন ছাড়া বিজিপি প্রোটোকল রান করেন, ইন দ্যাট কেস ইউ উইল ফাইন্ড দ্যাট লটস অফ সিকিউরিটি থ্রেটস আর দেয়ার। সো ফিল্টারিং ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং। আপনি কি রাউট অ্যাডভার্টাইজ করবেন এবং কি রাউট অ্যাকসেপ্ট করবেন বাইরের ওয়াল থেকে, এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং সেটা জেনে ওই মতো একটা ফিল্টার ক্রিয়েট করতে হবে সো দ্যাট কেউ চাইলেই যেন আপনার রাউটিং টেবিলে যা খুশি তাই ইনজেক্ট করতে না পারে এবং আপনার থেকেও বাই মিস্টেক অর ইন্টেনশনালিও কোনো ভুল কোনো কিছু বাইরের ওয়ার্ল্ডে যেন যেতে না পারে। সো এই জিনিসটা প্রোটেক্ট করে হচ্ছে ফিল্টারিং। এবং ফিল্টারিং করার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়, লাইক কিছু রাউট আছে যে রাউটগুলো স্পেশাল পারপাসে ইউজ করা হয়, কিছু রাউট আছে যে রাউটগুলো এখনও আনইউজড, এখনও রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রিরা তার কাস্টমারদেরকে অ্যাসাইন করেনি, এরকম কিছু রাউট। বা কিছু রাউট আছে যেই রাউটগুলো ইন্টারনেটে থাকার জন্য অনেক বেশি স্পেসিফিক। সো ইন্টারনেটে আমরা আসলে /24 চেয়ে বেশি স্পেসিফিক IPv4 রাউট অ্যালাউ করি না, সো ওইটা মেনটেন করতে হয়। আপনার যে ল্যান্ড প্রিফিক্সগুলো থাকে, আমরা প্রাইভেট আইপি নেটওয়ার্ক যেটাকে বলি, এই রাউটগুলো ইন্টারনেট গ্লোবাল রাউটিংয়ে যেতে পারবে। সো এই ধরনের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে যেই জিনিসগুলো ফলো করতে হয়। সো সেই জিনিসগুলোকে ফলো করার জন্যে এই ফিল্টারিংগুলো ইউজ করতে হয়। এবং এই ফিল্টারগুলো যখন আমরা ক্রিয়েট করি বা করতে যাই তখন মাঝে মধ্যে হিউম্যান মিস্টেক হয়, টাইপো এরর হয়। সো এইটাকে প্রোটেক্ট করার জন্য কিছু অটোমেটেড টুল আছে। এই টুলগুলোকে আপনি যদি ইউজ করেন, এই টুলগুলো আপনার রাউটারের ভেন্ডর অনুযায়ী আপনাকে ফিল্টার অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবে। BGP-Q3, BGP-Q4, IRRPT এ ধরনের কিছু টুল আছে। সো এই টুলগুলো সব ওপেন সোর্স। আপনি এই টুলগুলো ইন্টারনেট থেকে ডকুমেন্টেশন দেখে নামায় নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করে ইউজ করতে পারেন সো দ্যাট দ্যার ইজ নো সিনট্যাক্স এরর অর দ্যার ইজ নো টাইপো মিস্টেক। সো কেউ 1 লেখার বদলে যদি 1 লিখে ফেলে, এই ধরনের কোনো প্রবলেম যেন অকার না করে, রাইট? নেক্সট RTBH, রিমোট ট্রিগার ব্যাকহল। সো এই RTBH হচ্ছে ডিডস মিটিগেশনের একটা টেকনিক। হ্যাঁ, সো what is DDoS? We know, right? Distributed denial of service. So DDoS যখন হয় তখন প্রচুর পরিমাণ গার্বেজ প্যাকেট বা ট্রাফিক এসে আপনার নেটওয়ার্ককে এমন একটা স্টেটে নিয়ে যায় যেই স্টেটে আসলে সার্ভিস দেওয়ার পসিবল হয় না। এবং এই অ্যাটাকটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে
বিভিন্ন প্লেস থেকে বিভিন্নভাবে একসাথে করা হয় দেখে আমরা এটাকে বলি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, রাইট, ডিডস। এই ডিডস ট্রাফিক যখন আসতে থাকে, গার্বেজ ট্রাফিক আপনার নেটওয়ার্কে, সেই ট্রাফিকগুলো নিশ্চয়ই একটা টার্গেটকে ফলো করে আসতে থাকে, রাইট? আপনার একটা সার্ভার বা আপনার ক্লায়েন্টের একটা সার্ভারের উপরে সেই ডিডস অ্যাটাকগুলো হচ্ছে, অথবা একটা রাউটারের উপরে, অথবা একটা হোস্টের উপরে, হোয়াট এভার ইট ইজ, there is a target, right? And that target has an IP address. So RTBH টেকনিক যেটা করে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বা আপনার আইএসপি নেটওয়ার্ক পর্যন্ত আসার আগেই তার উপরের লেয়ারে যে থাকে তাকে বলা হয় যে আমার এই অ্যাড্রেসে ডিডস হচ্ছে, তুমি এই অ্যাড্রেসের ট্রাফিকগুলোকে ভ্যানিশ করে দাও। তখন সেই উপরের লেয়ারে যিনি থাকেন উনি কি করেন, উনি আইপি অ্যাড্রেসটা জিজ্ঞেস করেন যে ভাই আপনার কোন অ্যাড্রেসে হচ্ছে, বলা হয় যে এই অ্যাড্রেসে হচ্ছে। ওই উপরের লেয়ারে যিনি থাকেন উনি সেই অ্যাড্রেসের যত ট্রাফিক বা যত প্যাকেট, সব প্যাকেটগুলো একটা নাল পয়েন্টে থ্রো করেন বা নাল একটা ডিরেকশনে ডাইরেক্ট করেন। সো প্যাকেটগুলো উপরের রাউটার পর্যন্ত আসে, এসে প্যাকেটগুলো ভ্যানিশ হয়ে যায়, কোথাও আর যাওয়ার জায়গা পায় না। সো সো দিস ইজ আ ওয়ে, আমি যেটা বললাম যে এখানে অনেক টেকনিক্যাল কথা বলার স্কোপ আছে, কনফিগারেশন দেখানোর স্কোপ আছে, বাট আই এম ট্রাইং টু কিপ ইট অ্যাজ মাচ সিম্পলার অ্যাজ আই ক্যান। হ্যাঁ, সো এইটা হচ্ছে টোটাল আইডিয়া আরটিবিএইচ এর জন্যে। নেক্সট হচ্ছে ইউআরপিএফ। সো ইউআরপিএফ হচ্ছে অ্যানাদার স্ট্রং মেজার টু মেক শিওর যে আমাদের সোর্স অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে। আমরা টিসিপির যে ভালনারেবিলিটিসগুলো দেখলাম, সেই টিসিপির ভালনারেবিলিটিসগুলোর ভেতরে একটা বড় অংশ কিন্তু ফোর্জ প্যাকেট দিয়ে হচ্ছে, এবং সেই ফোর্জ প্যাকেটে বেসিক্যালি কি ফোর্জ করা হচ্ছে, রিফ্লেকশন, অ্যাটাক রিফ্লেকশন করা হচ্ছে। কিভাবে? সোর্স অ্যাড্রেসে স্পুফড অ্যাড্রেস ইউজ করা হচ্ছে। অ্যাটাকার নিজের অ্যাড্রেস ইউজ না করে অন্য কোনো একটা ভিকটিম বা অন্য কোনো বটের অ্যাড্রেস ইউজ করতেছে বা অন্য কোনো টার্গেটের অ্যাড্রেস ইউজ করতেছে, সেই অ্যাড্রেসের আইপি সেই অ্যাড্রেসটা সোর্স হিসেবে ওই প্যাকেট দিয়ে যাচ্ছে। এখন ফর অ্যান এক্সাম্পল, আমি যদি অ্যাটাকার হই, আমি যদি প্যাকেট ফোর্জ করার চেষ্টা করি, আমি নিশ্চয়ই আমার আইপি অ্যাড্রেস লুকায় ফেলবো। লুকায় ফেলে আমি চাবো যে অন্য কারো আইপি অ্যাড্রেস দিয়ে প্যাকেটটা কনস্ট্রাক্ট করতে অ্যাজ এ সোর্স অ্যাড্রেস, রাইট? সো দ্যাট আমি নিজে যেন ধরা না খাই। কিন্তু আমার উপরে যে আইএসপি আছে সে যদি এমন কোনো প্রভিশন রাখে যেখানে জিনিসটা চেক হবে যে প্যাকেটের ভেতরে সোর্স অ্যাড্রেস হিসেবে কি দেয়া আছে আর আসলে সোর্স অ্যাড্রেস হিসেবে কি হওয়ার কথা, কারণ রাউটার তো জানে যে আসলে ওইখানে সোর্স অ্যাড্রেস হিসেবে কি অ্যাসাইন করা আছে, রাইট? সো এই ভেরিফিকেশনটা যদি আমার আইএসপি ইমপ্লিমেন্ট করে তখন কিন্তু আমার ফোর্জ প্যাকেটটা বেরোবে না, যেতেই পারবে না, রাইট? এই মেকানিজমটাকে বলা হয় ইউআরপিএফ, ইউনিডিরেকশনাল রিভার্স পাথ ফার্স্ট, এবং এখানে সোর্স অ্যাড্রেসটা চেক করা হয়। যদি চেকিংয়ের পরে ম্যাচ করে তাহলেই প্যাকেটটা বেরোবে, যদি ম্যাচ না করে ইন দ্যাট কেস প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। সো এই এক ইউআরপিএফ দিয়ে টিসিপি রিলেটেড সবগুলো ভালনারেবিলিটিস কিন্তু অলমোস্ট আমি ট্যাকেল করতে পারি। জিটিএসএম, এটা হচ্ছে আরেকটা মেজর টেকনিক টু ফাইট অ্যাগেইনস্ট অল দি ম্যাল প্র্যাকটিসেস অর থ্রেটস অফ বিজিপি। সো জেনারেলাইজ টিটিএল সিকিউরিটি মেকানিজম। আমরা জানি টাইম টু লিভ কনসেপ্টটা কি। টাইম টু লিভ কনসেপ্টটা হচ্ছে যে যখন এক রাউটার থেকে আরেক রাউটারে একটা প্যাকেট যায়, ওর লাইফ টাইম কাউন্ট করে যে হ্যাঁ আমি একটা হপ পাড়ি দিলাম। সো জিটিএসএম কনসেপ্টে এই ফিগারটা একদম ম্যাক্সিমাম একটা ফিগার রাখা হয়, যেটা আসলে যখন একজন অ্যাটাক করার জন্য প্যাকেট পাঠায় ইউজুয়ালি সেই ভ্যালুটা থাকে না। সো এই কারণে জিটিএসএম ইমপ্লিমেন্ট করার সময় যে কোনো ধরনের ম্যালফর্মড বিজিপি প্যাকেট বাই ক্যালকুলেটিং দ্য ভ্যালু অফ টিটিএল উইল বি ড্রপড। সো এটা একটা মেজর সিকিউরিটি অ্যাপ্রোচ to protect against any kind of attack against BGP. Next হচ্ছে MD5 authentication. যখন BGP সেশন করা হয় বিটুইন দুইটা নেটওয়ার্ক, তারা নিজেদের মধ্যে বিজিপির উপরে MD5
অথেন্টিকেশন অ্যাপ্লাই করে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্যাকেটের স্ট্রাকচার এখানে শেয়ার করা আছে প্যাকেটের লেয়ার 3-তে যে এখানে টিসিপি অপশন পোর্শনটা আছে সেই টিসিপি অপশন পোর্শনে কয়েকটা আইটেম বা এলিমেন্ট মার্চ করে MD5 অথেন্টিকেশনটা কাজ করে সো ইট ইজ অলসো এ ভেরি স্ট্রং protection against all kinds of BGP threats. Community scrubbing এটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে বিজিপির কিছু অ্যাট্রিবিউট আছে কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউটস সো কমিউনিটি স্ক্র্যাবিং হচ্ছে যে প্রত্যেকটা রাউটের সাথে নেটওয়ার্ক অপারেটররা কিছু ইনস্ট্রাকশন জুড়ে দিতে পারে যদি কেউ কোনো ভুল অথবা what should I say malpractice related instruction জুড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু প্যাকেটটা ওই ইনস্ট্রাকশনটাকে ফলো করার চেষ্টা করবে এবং সেই ইনস্ট্রাকশন জুড়ে দেওয়ার ওয়ান অফ দি ওয়ে হচ্ছে কমিউনিটি নামে একটা ফিচার ইউজ করা সো যখন আমরা বিজিপিতে রাউট অ্যাকসেপ্ট করব বাইরে থেকে কোনো নেটওয়ার্ক থেকে তখন আমরা চেষ্টা করব সেখানে যত ধরনের কমিউনিটি আছে ওয়েল নোন কিছু কমিউনিটি ছাড়া বাকি কমিউনিটিগুলোকে আমরা যেন সরিয়ে ফেলতে পারি এবং নিজেদের কমিউনিটি যেন ওখানে আমরা ইম্পোজ করতে পারি নেক্সট থিং হচ্ছে বোগন ফিল্টার বোগন রাউট কাকে বলা হয় বোগন রাউট হচ্ছে যেসব রাউটগুলো ইন্টারনেট টেবিলে থাকার কথা না যেমন এপিনিক বাংলাদেশে সব মেম্বারদেরকে আইপি অ্যাড্রেস দিচ্ছে রাইট সো দেখা গেল এক মেম্বার এমন একটা আইপি অ্যাড্রেস ইউজ করা শুরু করছে যেটা এখন পর্যন্ত এপিনিক কাউকেই দেয় নাই রাইট সো এপিনিক যদি কাউকে সেই অ্যাড্রেসটা না দিয়ে থাকে সেই অ্যাড্রেসটা তো আসলে ইন্টারনেটে থাকার কথা না কিন্তু যদি কোনো আইএসপি বা যদি কোনো নেটওয়ার্ক অপারেটর সেটা ইউজ করে তাহলে সেই রাউটটা আমরা বলবো বোগন রাউট এরকমের আরও কিছু রাউট আছে যে রাউটগুলো আসলে ইন্টারনেটে থাকার কথা না কিন্তু অ্যাটাকাররা এই রাউটগুলো ইউজ করে ইন্টারনেটে নিয়ে আসে এবং ইউজ করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করার জন্যে অ্যাটাক বা হাইজ্যাক বা যা আছে রাইট সো এই রাউটগুলোকে আমরা বোগন রাউট বলি এবং এই রাউটগুলো থেকে নিজের নেটওয়ার্ককে প্রোটেক্ট করার জন্য ফিল্টার ইউজ করতে হয় যেটাকে আমরা বোগন ফিল্টার বলি এই বোগন ফিল্টার ম্যানুয়ালি ইউজ করা যায় ম্যানুয়ালি একটা ফিল্টার ক্রিয়েট করে অথবা ডাইনামিক্যালিও এটা করা যায় টিম খিমরু ওয়ার্ল্ড ওয়াইড সিকিউরিটি অর্গানাইজেশন they work very closely for Bogon routes so they have several projects on Bogon routes so তাদের কাছ থেকে ডাইনামিক ওয়েতে আমরা এইটার একটা ফিল্টার প্রোটেকশন নিতে পারি এখানে ডায়াগ্রাম দিয়ে মোটামুটি একটা কিছু ডেসক্রাইব করা আছে যেটা আমি আসলে ডিটেইলে যাব না উইল বি এ বিট বোরিং ফর ইউ গাইস প্রিফিক্স লিমিট এটা হচ্ছে যেটা বললাম শুরুতে যে রাউট আদান প্রদান সো রাউট আদান প্রদান যে করব সেটার কিন্তু একটা লিমিট থাকা উচিত রাইট আমার আইএসপির কাছে তো অগণিত রাউট নাই অসংখ্য বা আনলিমিটেড বা ইনফিনিটি রাউট নাই ওর কাছে হয়তো 10টা বা 20টা বা 50টা বা 100টা বা 1000টা রাউট আছে সো আমি যখন আমার আইএসপির সাথে একটা নেটওয়ার্ক টার্ন আপ করবো অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আইএসপির সাথে একটা লিঙ্ক টার্ন আপ করতেছে বিজেপির মাধ্যমে তখন সার্ভিস প্রোভাইডার জেনে নেবে ওই আইএসপির কাছে কয়টা প্রিফিক্স আছে যদি ওই আইএসপি বলে যে 50টা নেটওয়ার্ক প্রোভাইডার হিসেবে আমি হয়তো আরও 10টা বাড়ায় 60টা একটা লিমিট দিয়ে রাখবো যেন 60টার বেশি রাউট ওই আইএসপি থেকে না আসতে পারে কেন এটা করব কারণ কেউ যদি ওই আইএসপি কে কম্প্রোমাইজ করতে পারে ওই আইএসপির নেটওয়ার্কে দখল নিতে পারে এবং সেখান থেকে অগণিত রাউট আমার মাধ্যমে গ্লোবাল ইন্টারনেট টেবিলে ইনজেক্ট করার চেষ্টা করে তখন কিন্তু ওই আমার যে ম্যাক্সিমাম লিমিট 60 ওই লিমিটের কারণে এই এক্সট্রা আননেসেসারি ইলিগাল রাউটগুলো ড্রপ হয়ে যাবে রাইট সো এটা একটা ফিচার সিকিউরিটির এস পাথ লেংথ আমি যেটা বললাম আমার শুরুর যে ডায়াগ্রামটা ছিল বা এখানেও যে ডায়াগ্রামটা আছে আপনারা দেখতে পারতেছেন এখানে S5 S4 সো এখানে 1 2 3 4 5টা নেটওয়ার্ক দেখানো আছে রাইট সো একদম 5 নাম্বার যে নেটওয়ার্কটা ওর একটা রাউট আছে 5.5.5.5 রাইট
এই রাউটটা যখন আমি 1 নাম্বার নেটওয়ার্ক থেকে দেখব, ওখানে আমি দেখব যে 1 নাম্বার নেটওয়ার্ক থেকে ওই রাউটের পেছনে 3টা এস নাম্বার আছে, 3, 4, 5 অথবা 2, 4, 5, 3টা এস নাম্বার থাকবে, রাইট? এখন আমি যদি S1 এর যে নেটওয়ার্ক আছে সেইখানে কনফিগারেশন এভাবে করে দেই বা একটা লিমিট দিয়ে দেই যে যে কোনো রাউট নিচ থেকে আসবে তার পেছনে 2টার বেশি এস নাম্বার থাকবে না, তখন কিন্তু আমার 5.5.5.5 এই রাউটটা ডিসকার্ডেড হয়ে যাবে। কেন? কারণ এই রাউটটার সাথে কিন্তু 3টা এস নাম্বার আছে, রাইট? এই রাউটটা S1 এ পৌঁছাইতে গেলে 3টা এস নাম্বার পাড়ি দিতে হয়। সো এইভাবে হচ্ছে আপনার এস পাথ লিমিটটা কাজ করে। সো কেউ যদি কোনো উইয়ার্ড রাউট পাঠায় অনেকগুলো এস অ্যাড করে, তখন কিন্তু আপনার রাউটারের উপরে এটা এক্সট্রা লোড, আপনার রাউটিং টেবিলে এটা একটা আনহাইজেনিক একটা জিনিস। সো এটাকে ব্লক করার জন্য এই আপনার এস পাথ লেংথের একটা থ্রেশহোল্ড বা লিমিট সেট করা ওয়ান অফ দি সিকিউরিটি মেজার। কাস্টমার রাউট প্রেফারেন্স, সবসময় আমাদের কাস্টমার থেকে ডিরেক্টলি যে রাউটগুলো আসবে সেই রাউটগুলোকে প্রেফার করতে হবে। আমরা ইন্টারনেটে আসি, তাই না? সো ইন্টারনেটে আসলে বেসিক্যালি সব নেটওয়ার্ক একে অন্যের সাথে কানেক্টেড। সো আপনার আইএসপি বাংলাদেশে আরও 10টা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড, সেই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররাও কিন্তু নিজেরা নিজেদের সাথে হয়তো কানেক্টেড ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। ডিরেক্টলি কোনো আইএক্স বা ইন্টারনেট এক্সচেঞ্জের মাধ্যমে লোকালি কানেক্টেড থাকতে পারে, ইনডিরেক্টলি ভায়া এনি আপস্ট্রিম কানেক্টেড থাকতে পারে। সো আপনার আইএসপিও হয়তো ইন্ডিয়াতে ভারতী এয়ারটেল বা টাটার সাথে কানেক্টেড, আপনার পাশের আইএসপি যে সেও হয়তো বা ইন্ডিয়াতে ভারতী এয়ারটেল বা টাটার সাথে কানেক্টেড, রাইট? সো ওভার দি আপস্ট্রিমও কিন্তু আপনারা দুজন কানেক্টেড থাকতে পারেন। তার মানে একই রাউট ডিরেক্ট নিচ থেকেও যাচ্ছে, আবার উপরে ঘুরেও কিন্তু আসতে পারে, রাইট? সো সবসময় প্রেফার করতে হবে ডিরেক্ট নিচ থেকে যে রাউটটা আসতেছে সেটার প্রেফারেন্স যেন বেশি থাকে, সেটা যেন মোর সিগনিফিক্যান্ট হয় রাউটিং টেবিলে, সেইটাই যেন বেস্ট পাথ হিসেবে সিলেকশন হয় টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। আদারওয়াইজ কি হবে, যদি আপস্ট্রিম থেকে আসা রাউটটা সিলেক্টেড হয়, প্যাকেট কিন্তু ঘুরে তারপরে আপনার ওই আইএসপির কাছে আসবে, which is not desirable, right? ট্রানজিট এস ফিল্টার, দিস ইজ আনাদার কনসেপ্ট, যেটা আমি বলছিলাম শুরুতে রাউট লিকের একটা ব্যাপার। সো রাউট লিকের সাথে ট্রানজিট এস এর ওতপ্রোতভাবে একটা কানেকশন আছে। আপনি তখনই রাউট লিক করবেন যখন আপনি নিজে ট্রানজিট হয়ে যাবেন। সো আপনি যদি রাউট অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাকসেপ্ট এই জিনিসগুলো না বুঝে করেন বা ভালো মতো ক্লিয়ার নলেজ না থাকে, ইন দ্যাট কেস ইউ উইল বিকাম সামথিং which is quite similar to electrical short circuit. Electrical short circuit কি হয়, আপনার যে ইলেকট্রনগুলো পজিটিভ নেগেটিভ কারেক্টলি ফ্লো না করে মাঝখানে একটা শর্ট পাথ পেয়ে যায়, তাই না? ওখান দিয়ে চলে যেতে চায় এবং তখন ট্রিপ করে, ব্রেকার ট্রিপ করে, রাইট? সো রাউট লিক অথবা ট্রানজিট হওয়ার কনসেপ্টটাও কাইন্ড অফ সিমিলার ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের মতো। আপনি যদি প্রপার ফিল্টার দিয়ে পজিটিভ নেগেটিভকে আলাদা না করেন, তখন যে কাজটা হয় এই বিজেপিতেও রাউট যদি প্রপার ফিল্টার দিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাকসেপ্টেন্সে না করেন, সেম কাজটা হবে এবং ইউ উইল বিকাম এ ট্রানজিট, ইভেনচুয়ালি লিকিং অল দ্য রাউটস। সো এইটাও করা যাবে না, এটার জন্য এই প্রপারলি ফিল্টার ইউজ করতে হবে। প্রাইভেট এস নাম্বার, সো এস নাম্বার যেটা বললাম, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা করে আইডেন্টিটি থাকে এবং আরআইআরগুলো সেই আইডেন্টিটিগুলো প্রোভাইড করে। সো এই আইডেন্টিটিগুলোকে আমরা এস নাম্বার বা অটোনমাস সিস্টেম নাম্বার বলি। এই এস নাম্বারগুলো একটা রেঞ্জ আছে যেটা পাবলিকলি ইউনিক, এবং সেই পাবলিক ইউনিক রেঞ্জের বাইরে প্রাইভেট একটা রেঞ্জ আছে যেটা আসলে লোকালি ইউজ করা হয় এবং এটা গ্লোবাল ইন্টারনেট টেবিলে কোনোভাবেই রাউট করা হয় না বা যায় না বা করা উচিত না। সো সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো রাউটের সাথে যদি আমাদের প্রাইভেট এস নাম্বার থেকে থাকে, আমরা যেন সেই রাউটটাকে ইন্টারনেটের গ্লোবাল টেবিলে নেওয়ার সময় মুছে দিই, রাইট? বিজিপি অ্যাডমিন ডিস্টেন্স, এইটার কনসেপ্টটা কি, আমার রাউটারে অনেক ধরনের রাউটিং প্রোটোকল আছে।
স্ট্যাটিক রাউট আছে, কানেক্টেড রাউট আছে, ইজিপি আছে, আইজিপি আছে। সো বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকলের যদি একসাথে ইমপ্লিমেন্ট হয় তাহলে রাউটারকে তো বুঝতে হবে কার প্রায়োরিটি বেশি, রাইট? সো আমি ওএসপিএফও চালাইলাম, আমি আইএসআইএসও চালাইলাম, আমি বিজিপিও চালাইলাম, আমি 4-5টা রাউটিং প্রোটোকল একই রাউটারে চালাচ্ছি। আমার রাউটারকে তো বুঝতে হবে যে আসলে কোনটার ইম্পর্টেন্স বেশি। সেই রাউটারকে বোঝানোর জন্যে প্রত্যেকটা প্রোটোকলের একটা করে ডিফল্ট ভ্যালু সেট করা থাকে। সেই ডিফল্ট ভ্যালুগুলোকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু, এডি ভ্যালু। তো এই ভ্যালুগুলা এক একটা প্রোটোকলের জন্য এক এক রকম, এবং এটা ভেন্ডর টু ভেন্ডরও ডিফার করে। যেমন আমি এখানে সিসকোর যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের চার্ট আছে বিভিন্ন প্রোটোকলের, সেটা ফর অ্যান এক্সাম্পল এখানে প্লট করছি। এবং জুনিপারের জন্য এটা ডিফারেন্ট, মাইক্রোটিকের জন্য এটা ডিফারেন্ট। সো ইট ডিফার্স ফ্রম ভেন্ডর টু ভেন্ডর। সো আমরা যখন বিজিপি নিয়ে কাজ করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন বিজিপির যে অ্যাডমিন ডিস্টেন্স আছে সেটাকে আমাদের যে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আইজিপি যেগুলো থাকে ওএসপিএফ অথবা আইএসআইএস তার চেয়ে বেশি রাখি, এবং আমাদের ইবিজিপি আইবিজিপি এবং লোকাল যে রাউট সেই সবগুলো রাউটের জন্য সেম রাখি। দিস ইজ অ্যানাদার সিকিউরিটি মেজার টু মেক বিজিপি মোর সিকিউর। নেভারদালেস আমি সবশেষে আরেকটা কনসেপ্টের কথা বলবো, সেটা হচ্ছে ম্যানারেস, mutual agreed norms for routing security. That is the full elaboration. manares.org is the website. ওখানে গেলে আপনারা এটার উপরে আরো ডিটেইল পাবেন। সো ম্যানারেস হ্যাজ কাম আপ উইথ এ কনসেপ্ট যে কিছু না, নেটওয়ার্ক অপারেটর হিসেবে যদি আপনি 4টা কাজ করেন, এই 4টা কাজ করলে আপনার রাউটিং ডোমেইন কমপ্লিটলি সিকিউর এবং হাইজিন থাকবে। সেই 4টা কাজ কি কি এই যে এখানে বলা আছে: global validation, filtering, coordination, anti-spoofing. 4 actions stated by ManRS. এই 4টা অ্যাকশনের আরো ডিটেইল অনেক কিছু আছে। এটা আসলে আমরা 3 দিনের বা 1 থেকে 3 দিনের কোর্স নিয়ে থাকি এগুলোর উপরে। সো there is a lot to talk about. So ManRS is one of the key concept for securing BGP. And also they have a portal, they call it observatory. যেই পোর্টালে আপনি বিভিন্ন ধরনের অ্যাটাক ইনফরমেশন, নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেসের উপরে বিভিন্ন ধরনের রাউটিং ইনসিডেন্ট গ্লোবালি যেগুলো হচ্ছে এগুলো সম্পর্কে আরো ইনডেপথ ইনসাইট স্ট্যাটিস্টিক্স পাবেন ফ্রি অফ কস্ট। এতক্ষণ আমি যা যা বললাম এগুলো সামারি করে আমি 2টা স্লাইডে অ্যাকুমুলেট করছি, অ্যাট দ্য সেম টাইম আমি রেফারেন্সেও অ্যাড করে দিছি। আর সবশেষে আমি বলবো সামনে আমাদের এপিনিক 58 কনফারেন্স নিউজিল্যান্ডে হচ্ছে। সো রাউটিং নিয়ে যারা আরো আগ্রহী, আরো শিখতে চান, আপনারা অ্যাটেন্ড করতে পারেন ইন পারসন অথবা অনলাইন, হোয়াট এভার সুটস ইউ বেস্ট। সো দ্যাটস ইট ফ্রম মি টুডে। I will be happily taking questions right now, Shyam bhai. Thank you. Hi, Zubair bhai. Very nice talk. So I know that you worked with Bangladesh ISP industry for a while. So my question is, what kind of vulnerability do you see, common vulnerabilities do you see in the Bangladesh ISP industry that really need to be taken care of but is not being taken care of? And number 2 is, what kind of vulnerability do you see that the ISPs feel that they need to take care of but they do not have enough talent to take care of it? Thank you. Thank you. Nice question. So আমরা যদি so if we take a look on Bangladesh ISP industry, my finding is like that using insecured MikroTik router template is one of the key feature of Bangladesh network vulnerabilities. কারণ MikroTik রাউটারগুলো প্রচুর পরিমাণ বাই ডিফল্ট যেভাবে আসে প্রচুর পরিমাণ ভালনারেবিলিটিস এবং থ্রেটস ওপেন নিয়ে ওরা মানে টার্ন অন হয় বা টার্ন আপ হয়।
লোকাল আইএসপি যারা এই মাইক্রোটিকগুলো ইউজ করেন, নট অনলি লোকাল, ইভেন ন্যাশনাল লেভেলেও যেসব আইএসপি এই মাইক্রোটিকগুলো ইউজ করেন, ওনারা এই মাইক্রোটিকগুলোকে ডিপ্লয় করার আগে প্রপারলি সিকিউর করেন না। তো দ্যাট ইজ ওয়ান অফ দি কি রিজন বাংলাদেশের যেসব সিকিউরিটি থ্রেট বা ভালনারেবিলিটিসগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করার জন্যে। আমি বাংলাদেশের সিকিউরিটি আসপেক্ট বা স্ট্যাটিস্টিক্স নিয়ে এর আগের বিডিনগে একটা পেপার শো করছি। ওখানে শোডানেন থেকে আমি প্রচুর ডাটা নিয়েছি বাংলাদেশের নেটওয়ার্কের উপরে। এমনও অনেক রাউটার আছে বাংলাদেশের যে রাউটারগুলোতে আমি ব্রিসবেন থেকে লগ ইন করতে পারছি, যে রাউটারগুলোতে আমি ব্রিসবেন থেকে বসে সব ধরনের ইনফরমেশন, কত ব্যান্ডউইথ, কোন ইন্টারফেসে কোন ক্লায়েন্ট আছে, everything was visible, right? And it was very easy. It took only 1 or 2 minutes for me. So এমন কোনো মানে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টও আমাকে যেতে হয় নাই। সো এই অবস্থায় আছে, এবং স্যাডলি স্পিকিং all those routers were specially MikroTik, at least 98% of them. So আমার কাছে মনে হয় MikroTik ইনসিকিউর ভাবে ইউজ করা এটা ওয়ান অফ দি বিগ থ্রেট ভেক্টর ফর বাংলাদেশ আইএসপি ইন্ডাস্ট্রি। এক, আর সেকেন্ড যেটা কোশ্চেন করলেন আপনি, যে আইএসপি গুলো ফিল করে কিন্তু তারা আসলে করতে পারতেছে না, এটার অ্যান্সার হচ্ছে আরপিকেআই। অনেক আইএসপি ফিল করে, অনেকে ফিল করে না, বাট আরপিকেআই, টু ডিপ্লয় আরপিকেআই ইজ আই উড সে ইটস হাই টাইম উই শুড গো ফর ইট। সো আরপিকেআই এর দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে রোয়া, রাউট অরিজিন অথরাইজেশন, যেখানে আইএসপি তার রাউটগুলোকে নিজের বলে ডিক্লেয়ার করে এবং একটা ডিজিটাল সার্টিফিকেট অ্যাটাচ করে দেয়, রাইট? সেকেন্ড যে ফেজটা, সেই ফেজটাতে এই রাউটগুলো ভ্যালিডেট করা হয়, যেটাকে আমরা আরওভি বলি, রাউট অরিজিন ভ্যালিডেশন। সেই আরওভি ডেপ্লয়মেন্টে আমরা পিছায় আছি। আমাদের আরওএ বা রোয়া কভার করার পার্সেন্টেজ অ্যাবাভ 98%, বাট আমাদের আরওভি ডেপ্লয়মেন্টের পার্সেন্টেজ 1 or 2%। সো ইউ ক্যান ইমাজিন যে আমরা সবাই আমাদের সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে ফেলছি, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে কে আসা যাওয়া করতেছে সেই চেকিংটা আর করতেছি না। স্যাডলি টু সে, it's pretty much realistic to our living standard, যে আমাদের সবার কাছে, সব বাস ড্রাইভারের কাছে লাইসেন্স হয়তো আছে, কিন্তু সেই লাইসেন্স নিয়ে কে চলতেছে, কিভাবে চলতেছে, কই চলতেছে, আদৌ ডেট ওভার হয়েছে কিনা, nobody bothers, right? So ওই সিনারিও ওখানেও চলতেছে। সো implementing ROV বা RPKI in a full phase manner, I think this is the thing ISPs are not considering it seriously, অথবা করতে পারতেছে না, কারণ এখানে কিছু হার্ডওয়্যার ইনভলভমেন্ট আছে, কিছু টেকনিক্যাল নলেজের ব্যাপার আছে, এবং এটা থেকে ডাইরেক্ট কোনো ইনকাম নাই। there is no direct income from this. সো এইটা আমার মনে হয় সাইবার সিকিউরিটি প্রফেশনে আপনারা যারা আছেন সবার জন্য একটা কমন চ্যালেঞ্জ। সিকিউরিটি ডাজন্ট আর্ন ম্যানেজমেন্ট এনি মানি। You cannot show management that adopting this security feature will earn him money. It will be basically expenditure. হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউর করার জন্য বড় বড় ফায়ারওয়াল কিনতে বলতেছেন, এটা দিয়ে তো আমার কোনো পয়সা আর্ন হচ্ছে না। At the end of the day, management will try to speak something like this. So এটাই হচ্ছে আপনার অ্যান্সার, যে আসলে আরওভিটা ইমপ্লিমেন্ট করা দরকার, আর যেটা আসলে হয়তোবা আইএসপিরা স্ট্রাগল করতেছে, আর মিক্রোটিক আরও সিকিউরলি আমাদেরকে ইউজ করা উচিত। থ্যাংক ইউ। আই হোপ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন। জি, ইউআরপিএফ এ আমি যদি মাল্টিপাথ ইউজ করি লোড ব্যালেন্সের জন্য, তখন ইউআরপিএফ ইউজ করলে তো সো দুইটা যখন পাথ হয়ে যাবে আপনার, সে তো চিনবে না, প্যাকেট ড্রপ করবে, তখন কিভাবে আমি ওইটা অ্যাপ্লাই করব? জি, ইউআরপিএফ দুইটা ভাবে ইউজ করা যায়, লুজ মোড আর স্ট্রিক্ট মোড, রাইট? সো আপনি যদি লুজ মোডে ইউজ করেন, অথবা ফিজিবল মোড আছে, এই ফিজিবল মোডে বা লুজ মোডে যদি ইউজ করেন, ইন দ্যাট কেস ও ইন্টারফেসটা চেক করবে না, ও খালি রাউটিং ইনফরমেশনটা চেক করবে। বাট আপনি যদি মাল্টি হোমড হয়ে থাকেন, ইউ আর অ্যাডভাইজড নট টু ইউজ ইউআরপিএফ, ইনস্টেড ইউ আর অ্যাডভাইজড টু ইউজ এসিএল,
কারণ মাল্টি হোম যারা থাকে তাদের জন্য আপনি যেটা বললেন বিকজ অফ অ্যাসিমেট্রিক ট্রাফিক ইউআরপিএফ তখন ভ্যালিড জাজমেন্টটা করতে পারে না, রাইট? সো এই কারণে মাল্টি হোম যেসব নেটওয়ার্ক তাদেরকে বলা হয় ইউজ ACL, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, ইনস্টেড অফ ইউআরপিএফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা লাস্ট প্রশ্নটা নেব উপর থেকে। জি হ্যালো, জি, আমি জানতে চাচ্ছিলাম এগুলা কি IPv4 এর জন্য লিমিটেড কিনা বা IP6 এর জন্য কি কিরকম চেঞ্জেস হইতে পারে? very nice question and I am really happy to get a question like this from a forum like this. So yes, whatever the threats available for IPv4, that also applies to IPv6 as well, but for IPv6 there are some new threats introduced because of the structure of the IPv6 packet header. Because in IPv6 packet we have a new formation of IP header, and that includes extension header, a field, a specific special field assigned for IPv6. This extension header has introduced new kinds of threats for IPv6 packets or traffics. So for IPv6, all the threats, those were available for IPv4, still there for IPv6, plus some new. So I hope that answer your question. Yes. অলরেডি আপনি আমার প্রশ্নের অর্ধেকটা দিয়ে দিয়েছেন, জি। যে মাইক্রোটিক রিলেটেড ছিল। জি। তো বাংলাদেশে তো আমাদের যে এক্সপেন্ডিচার যেটা বলেন মাইক্রোটিকই বেশিরভাগ ইউজ করতে হয়। জি। আমাকে হ্যাঁ নার মধ্যে উত্তরটা দিবেন। মাইক্রোটিক যদি সিকিউরিটি কনফিগারেশন, সিকিউরিটি হার্ডেনিং করে কি আমরা ইউজ করব নাকি চেঞ্জ Yes. করে সিসকোতে চলে যাব? Yes, you can use it. I'm not against using MikroTik. I'm against the ideology that just unpack it and use it. ওকে, থ্যাংক ইউ। That this is what all the ISPs do. They just unpack the router and do the primary configuration of setting an IP address and send it to a remote site by a field engineer, and the core network team do all kind of network configuration, which is also a pre-made script. So that is how the MikroTiks are becoming more and more vulnerable. Use it, no problem, but make sure you are using it securely. That's what I want to say. Thank you. আমরা শেষ প্রশ্নটা নেব নিচে ভাইয়ার কাছ থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে। জি। তো আমরা জানি যে আইপি অ্যাড্রেস তো মেইনলি অ্যাপেনিক আমাদের এই এরিয়াটাতে কন্ট্রোল করতেছে এবং রাউটিংটা সব কিছু দিচ্ছে। এখন আমি কিন্তু চাইলে আপনারা যেটা বলতেছিলেন যে কেউ যদি চায় লন্ডনে বসে আমাদের বাংলাদেশের কোন আইপি অ্যাড্রেস ইউজ করে তখন রাউটিংয়ে ওটা কীভাবে করবে? কারণ ওরা তো সবগুলাই তো কানেক্টেড, এবং আমি চাইলেই আমি যে কোনো আইপি অ্যাড্রেস আমি অ্যানাউন্স করতে পারবো না, কারণ আমি আবার কানেক্টে আমার আপ স্ট্রিম আইএসপি আবার আপ স্ট্রিম আবার তার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এটা কিভাবে করতেছে যে আমি চাইলেই যে অন্য একটা নেটওয়ার্কটা আমি ব্রডকাস্ট করব, আমি চাইলেও আমি যদি বসাই আমার রাউটারে আমার আপ স্ট্রিম তো আমার রাউটিং নেবে না সে। স্যাডলি নিচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। স্যাডলি নিচ্ছে কেন? যখন আমরা ফিল্টার ইউজ করি there is two concept. আমরা প্রিফিক্স ফিল্টার ইউজ করতে পারি, আমরা এএস ফিল্টার ইউজ করতে পারি। যখন রাউটিংয়ে বা রাউটারে প্রিফিক্স ফিল্টার ইউজ করা হয় তখন প্রত্যেকটা রাউট স্পেসিফিক্যালি মেনশন করে একটা লিস্ট তৈরি করা হয়, ওই লিস্টের বাইরে কোনো প্রিফিক্স পসিবল না। কেউ যদি সিনট্যাক্স মিস্টেক করে, টাইপো মিস্টেক করে, দ্যাট ইজ সেপারেট কেস, বাট everything is written in a correct order and format and correctly, তাইলে এর বাইরে কোনো কিছু উপরে যাবে না, ট্রু। বাট আরেকটা আইডিয়া আছে যেটাকে আমরা বলি এস ফিল্টার। সো বিজিপিতে এস ছাড়া কোনো বিজিপি পসিবল না। সো আপনার আপস্ট্রিম যদি আপনার আইএসপির সাথে এস ফিল্টার করে, ওই এস দিয়ে আপনার আইএসপি যা অরিজিনেট করবে আপনার আইএসপির ওই সব কিছু আপস্ট্রিমের কাছে অ্যাকসেপ্ট হয়ে যাবে। কারণ যখন এস ফিল্টার ইউজ করা হচ্ছে আপস্ট্রিম খালি এসটা দেখতেছে, প্রেফিক্সগুলো দেখতেছে না। তাহলে এটা কারেকশনটা কি হবে? এটার কারেকশন ওই যে বললাম যে প্রিফিক্স ইউজ করব না, এটা কারেকশন হচ্ছে যে আরপিকেআই রোয়া ইউজ করবেন। আপনার আইএসপি তার রাউটগুলোতে ডিজিটাল সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে। অ্যাট দ্য সেম টাইম আপনার আইএসপি আপনার উপরের যে আপস্ট্রিম তারা রাউট অরিজিন ভ্যালিডেশন ইউজ করবে, সো দ্যাট এই ধরনের মিসহ্যাপস যেন না হয়। কেউ যদি ভুলেও করে, স্টিল দেয়ার উইল বি ওয়ে টু
find out which one is the legitimate route for the router. And it's dynamic. Nobody has to do any manual work. ওকে থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ স্যাডলি আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না Thank you. Thank you, everybody. থ্যাংক ইউ জুবের ভাই ফর ইয়োর টাইম